আচরণবিধি মেনে ভোটে অংশ নেয়ার কথা বলল বিএনপি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জামায়াতের। গণভোটের নীতিমালা চেয়েছে এনসিপি। এই ধরনের যে আলোচনাগুলো আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে করছেন, তাতে সেই প্রক্রিয়াটি সহজ হয়ে যাবে। লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। নারী, সংখ্যালঘু বা অন্য কোনো জনগোষ্ঠীকে লক্ষ্য করে ঘৃণাত্মক বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক ভাষা ব্যবহার করতে পারিবেন না। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ নির্বাচন নিশ্চিত করার জন্য। আমরা চাই সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসতে চাই, একটু এইটা আপনারা একটু ভূমিকা রাখবেন। ফেব্রুয়ারি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। ডিএসসিএসসির গ্রাজুয়েটদের মাঝে সনদ বিতরণ। The presence of officers from the Army, Navy, Air Force and Bangladesh Police fosters a shared understanding of our nation's interests and strengthens collaboration across various organizational roles. আশুলিয়া থানার সামনে গুলি করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেন ওসি সায়েদ সহ 2 পুলিশ কর্মকর্তা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। এসআই শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি। আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। গাজীপুরে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। 2 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে আগুন। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ইসির সাথে সংলাপের চতুর্থ দিনে একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে রাজনৈতিক দলগুলো। নির্বাচনে স্বচ্ছতা, নিরপেক্ষতা, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের পাশাপাশি তারা কথা বলেন আচরণবিধি নিয়েও। বিএনপি, জামায়াত, এনসিপি আশ্বাস দেয় আচরণবিধি মেনে চলার। এ সময় গণভোটের প্রক্রিয়া জনগণের সামনে তুলে ধরার পরামর্শ দেয় জামায়াত। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলোও জাতির কাছে দায়বদ্ধ। দর্শক, এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশন বদ্ধপরিকর। জনগণ কাঙ্ক্ষিত মাত্রায় ভোট কেন্দ্রে এলে কেউ অরাজকতা করার সাহস পাবে না। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, রাজনৈতিক দলের প্রার্থীদের একটাই করণীয়, নিয়ম নীতি মেনে নির্বাচন করা। এর আগে প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামী, এনসিপি, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, এনডিএম ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপ করেন ইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন মন্তব্য করে বলেন, সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো জাতির কাছে ওয়াদাবদ্ধ। এদিন সংলাপের শুরুতেই জামায়াতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ লটারির ভিত্তিতে ডিসি, ইউএনও, এসপি বদলি করার পরামর্শ দেন। উপদেষ্টা তো উৎসবমুখর নির্বাচনের কথা বলেন, ঐতিহাসিক নির্বাচনের কথা বলেন, তো সেটা করতে গেলে আপনাদের সহযোগিতা এক্ষেত্রে কিন্তু অত্যন্ত জরুরি। নাম ভায়োলেট করলে কি হবে, কিভাবে শাস্তি দিবেন, তো এইটা তো একটা বিরাট বিষয়। নিয়ম কানুনের বেড়াজাল যত বাড়াবেন তত জিনিসগুলো কমপ্লিকেটেড হয়ে যাবে। সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদল ঘটনা ঘটেছে, জাতি কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025-এর গ্রাজুয়েশন সেরেমনিতে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্নকারী অফিসারদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকার আহ্বান জানান ডক্টর ইউনূস। বাংলাদেশ ছাড়াও এবছর ডিএসসিএসসি কোর্সে অংশ নেন চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ 24 দেশের 311 জন সামরিক কর্মকর্তা।
সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান। এতে যোগ দেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সামরিক বাহিনীর কর্মকর্তা ও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সকালে মিরপুর সেনানিবাসে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে আয়োজিত গ্র্যাজুয়েশন সিরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারির নির্বাচনকে সুষ্ঠু, উৎসবমুখর ও আনন্দময় করতে সেনাবাহিনীর সহযোগিতা প্রয়োজন। So now the time for election, we are looking forward to it. And we announced the date for February, first half of February. Again, we need the support from our armed forces because it is a big undertaking coming from an uprising, moving to an election, which is a very, very peaceful kind of celebration, mood of happiness. এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। But lucky for Bangladesh, their armed forces stood together all the way, and that's why we could move forward with the implementation, all the aspirations and hopes of the nation. কোর্স সম্পন্নকারী অফিসাররা জানান, অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের সংকটময় মুহূর্তে ভূমিকা রাখতে সাহায্য করবে। এবং ডেফিনেটলি আমি বলবো যে এই কোর্স, এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি। আমি একটা মাল্টি কালচারাল একটা পরিবেশে আমি কোর্সটা প্রশিক্ষণটা সম্পন্ন করেছি। This is first time for me. I work with Navy and Army and Air Force together in the Joint Syndicate. So a lot of experience. খুবই কম্পিটিটিভ কোর্স এবং একটা মাল্টি ন্যাশনাল এনভায়রনমেন্ট আছে যেখানে আমরা অন্যান্য দেশ সম্পর্কেও বেশ ধারণা পেয়ে থাকি। My experience has enhanced my joint planning, multidimensional planning, and overall it has given me teamwork. কালচারাল এক্সচেঞ্জ এবং প্রফেশনাল টেকনিক্যাল যে এক্সচেঞ্জ হয়েছে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এটা আমাদেরকে অনেক এনরিচ করেছে। এবার সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে চীন, তুরস্ক, ভারত, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 58 অফিসার সহ মোট 311 জন গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমিয়ে দিয়ে ভিন্ন দিকে দৃষ্টি ফিরিয়ে নিতে একটি মহল সচেতনভাবে অপচেষ্টা করছে। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, কেউ যদি এককভাবে সংস্কারের কৃতিত্ব দাবি করেন, সেটা শুধুই সংকীর্ণ মানসিকতা। রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে যোগ দেন দলটির মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য সহ যুগপথ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। আলোচনায় বিএনপি নেতারা বলেন, দেশ কঠিন সময় পার করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেই সাথে আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্ব দেন নেতারা। আমরা কিন্তু এখনো কঠিন সময়ে দাঁড়িয়ে আছি। যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা, যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি। যে এই সংগ্রাম কিন্তু চলবে ভবিষ্যতে। কাজেই আমরা খুব বেশি এটা নিয়ে আশাহত হবা অথবা দুশ্চিন্তাগ্রস্ত হবার কোনো কারণ নেই। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব ভিন্ন খাতে নিতে সচেষ্ট একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্নভাবে চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি একটা মব ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধু।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে দেশকে গণতন্ত্রের পথে ফেরাতে হবে। সেজন্য গণতন্ত্রে বিশ্বাসী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদেরকে আজকে বাংলাদেশের সত্যিকার অর্থেই যদি আমরা সাস্টেইনেবল হতে চাই, একটা ব্যবস্থা তৈরি করতে চাই, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে না চাই, তাহলে গণতন্ত্রকে আমাদের এখানে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করতে হবে। কোন দল কে জিতলো কে হারলো ইটস নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানটা শক্তিশালী হলো কিনা। শুধু 24 নয়, বিগত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সহ সব দলের আন্দোলনের ইতিহাস তুলে ধরার আহ্বান জানান বিএনপি মহাসচিব। 15-16 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন এই মামলার রাজসাক্ষী এসআই শেখ আফজালুল হক। আজকের মতো তার জেরা শেষ হয়েছে। জবানবন্দিতে আফজালুল বলেন, ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে আশুলিয়া থানার সামনে গুলি করে 6 জনকে হত্যা করে। পরবর্তীতে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয়। এ বিষয়ে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, দ্রুতই আশুলিয়া লাশ পোড়ানোর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে। এই মামলায় 16 আসামির মধ্যে গ্রেপ্তার আছেন 8 জন। সকালে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। এদিকে চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে দাও, সেই মামলায় আজকে আমরা রাজসাক্ষী এসআই আফজালুল হক, শেখ আফজালুল হকের জবানবন্দি গ্রহণ করেছি। আগামীকাল সকাল 10:30 অনারেবল ট্রাইব্যুনাল বাকি জেরার জন্য সময় নির্ধারণ করেছেন। গাজীপুরের বাঘের বাজারে কারখানায় লাগা আগুন 2 ঘন্টার চেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এখনো পুরোপুরি আগুন নেভেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর 1টার দিকে বাঘের বাজার এলাকায় ফিনিশ কারখানায় আগুন লাগে। এ সময় কারখানার নিরাপত্তা কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে, তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে একে একে ছুটে যায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। এখনো নির্বাপনের কাজ চলছে। কারখানাটিতে কয়েল, ব্লিচিং পাউডার সহ বিভিন্ন পণ্য উৎপাদন হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দর্শক, এই বিষয়ে আরও জানবো। গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আগুন তো অনেকটাই নিয়ন্ত্রণে, কি অবস্থা এই মুহূর্তে জানাবেন আমাদের? আসলে এখন ডাম্পিং কাজ চলছে, যেহেতু এটি একটি কেমিক্যাল সংশ্লিষ্ট বিষয়ে তারা বিভিন্ন পণ্য উৎপাদন করত, এর জন্যই মূলত একটু সময় লাগবে। যারা আসলে ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছে তারা বলছে কেমিক্যাল থাকার কারণে মূলত ডাম্পিংয়ের যে কাজটি সেটি আসলে 2 থেকে 3 দিন লাগার সম্ভাবনা রয়েছে। তবে কিছুক্ষণ আগ পর্যন্ত যে অংশটুকু সেখানে কিন্তু উৎসবমুখর ছিল, যে উৎসব জনতা ছিল, তারা কিন্তু আসলে অনেকটাই কাজে বিঘ্ন ঘটিয়েছিল। তাৎক্ষণিকভাবে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে অনেকটাই নিয়ন্ত্রণ করেছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ 9টি ইউনিটে। আমরা যে বিষয় জেনেছি, ফায়ার সার্ভিস বলছে গাজীপুর, শ্রীপুর, রাজেন্দ্রপুর, জয়দেবপুর সহ রাজধানী থেকে মোট 9টি ইউনিটে এসে 2.5 ঘন্টার চেষ্টা মূলত আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়েছে। এখন চলছে ডাম্পিংয়ের কাজ, হয়তোবা সেটি 2 থেকে 3 দিন লাগার সম্ভাবনা রয়েছে। যেহেতু এটি একটি কেমিক্যাল সংশ্লিষ্ট বিষয়, সেক্ষেত্রে সময় লাগার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যদি বলি হতাহতের যে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত, সেটি আসলে তদন্ত করে সেটি যে কোনো, কিন্তু এখন পর্যন্ত আমরা যে বিষয়ে জেনেছি যে ফায়ার সার্ভিস এবং যৌথ বাহিনী তারা কিন্তু এই বিষয়গুলো নিশ্চিত করেছে যে তাদের যে ভিতরে যে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে সেটি আসলে তদন্ত করে সেটি বিষয়ে আসলে জানা যাবে কেমন ক্ষতি হয়েছে, ভিতরে কেউ হতাহত হয়েছে কিনা, সেই বিষয়টা আসলে তদন্তের পর জানা যাবে। শাওন। পলাশ, ধন্যবাদ আপনাকে। বিজয় দিবস নিয়ে কোনো আতঙ্ক অস্থিরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে গত বছরের মতো এবারও কুচকাওয়াজ হবে না। বুধবার সচিবালয়ে এই সংক্রান্ত আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, বিজয় দিবস আয়োজন করে থাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা নিশ্চিত করে। বলেন, এবারও সবাই ভালোভাবে বিজয় দিবস উদযাপন করতে পারবে। এবারও কর্মসূচিতে কোনো পরিবর্তন নেই। শেখ হাসিনার রায়কে
কেন্দ্র করে দেশে কোনো অস্থিরতা নেই বলেও উল্লেখ করেন তিনি। ভোরের কাগজের অনলাইন সম্পাদককে মধ্যরাতে ডিবি পুলিশ তুলে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি আমি এখনই শুনলাম, অনুসন্ধানের পরই বিস্তারিত বলা যাবে। এই রায় দেওয়ার পরে কোন রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই। কোন কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্রেড হয় না, এবারও আমাদের প্রেডটা হচ্ছে। নারীদের পেছনে ফেলে সামনে এগোনো যাবে না। ইসলামের ইতিহাসকে সমুন্নত রাখতে মাদ্রাসায় নারী শিক্ষা সম্প্রসারণের উপর জোর দিতে আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফওয়া খালিদ হোসেন। রাজধানীতে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড 2025 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফওয়া খালিদ হোসেন বলেন, জুলাই বিপ্লব পরবর্তী মাদ্রাসার শিক্ষা বিস্তৃত করার যে সুযোগ তৈরি হয়েছে তা হাতছাড়া হলে আরও 54 বছর অপেক্ষা করতে হবে। মতাদর্শিক ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচনে দেশ একটি ভালো সরকার পেতে যাচ্ছে বলেও আশাবাদ ব্যক্ত করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। অনুষ্ঠানে নিব্রাস ফাউন্ডেশনের আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শতাধিক হাফেজ ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে এটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, খেলাফত আলা মিনহাজে নবুওয়ার যে স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে। বিদ্যুৎ চুক্তি নিয়ে উচ্চ আদালতে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত ভারতের আদানি গ্রুপ সিঙ্গাপুরের সালিসি আদালতে কার্যক্রম চালাতে পারবে না, এমন নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। রিটকারী ব্যারিস্টার আব্দুল কাইয়ুমের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বজলুর রহমানের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারকে আদানি গ্রুপের সঙ্গে চুক্তিতে কোনো দুর্নীতি হয়েছে কিনা তা খুঁজে বের করতে সংশ্লিষ্ট সংস্থাকে দিয়ে তদন্ত করতে এবং 3 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে বলেন হাইকোর্ট। তখন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই সময়ের মধ্যে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া সংক্রান্ত নথি দাখিল করতেও বলা হয়। একই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে একটি রুলও জারি করেছিলেন হাইকোর্ট। এদিকে আদানির সাথে অসম বিদ্যুৎ চুক্তি সম্পাদনের পূর্বের যে সমস্ত প্রতিবেদন এখন পর্যন্ত হাইকোর্টে এসেছে তাতে অনেক অসঙ্গতি রয়েছে বলে জানানো হয়েছে। আমাদের যুক্তিতর্কে সন্তুষ্ট হয়ে যেই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত রিপোর্টটা দাখিল করা পর্যন্ত আদানি গ্রুপ কোনো ধরনের আরবিট্রেশন যেন শুরু করতে না পারে তার উপর একটা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছে। পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় 4 স্টার গ্রুপের সদস্য শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব 4-এর একটি টিম। বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 4-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম জানান, কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। তিনি হত্যার পর শুটারদের অর্থের যোগানদাতাও। পুলিশের হাতে গ্রেপ্তার শুটার জনিকে নগদ 30,000 টাকা দিয়েছেন পাতা সোহেল। হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়। পাতা সোহেল কার নির্দেশে কিবরিয়াকে হত্যা করেছে তার তদন্ত চলছে। 5 আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান। সেই সাথে তিনি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরে এই হত্যাকাণ্ড বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী মোহাম্মদ মনির হোসেন ওরফে সোহেল ওরফে পাতা সোহেল এবং জিএমপির টঙ্গী পশ্চিম থানাধীন মাজারবস্তি এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সন্দিগ্ধ ও 18টি মামলার শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে গ্রেফতার করি। আমার কাছে এই ছিল যমুনা নিউজে।